আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর একটা টপিক নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে পড়ব। এই নেফ্রোটিক সিনড্রোমটা আমাদের মেইনলি রেনাল সিস্টেমের আন্ডারে পড়ে। নেফ্রোটিক সিনড্রোম মানেটা কি, ডেফিনেশনে কি বলছে না, এই কথাটার মানে এই যে নেফ্রোটিক সিনড্রোম কথাটার মানে হচ্ছে যে আ গ্রুপ অফ ডিজিজ বা গ্রুপ অফ সাইন সিমটমস যখন একটা ডিজিজ কন্ডিশনে দেখা দেয় তখন তাকে বলা হচ্ছে সিনড্রোম। তাহলে নেফ্রোটিক সিনড্রোম মানে কি? এটা হচ্ছে যেটা ফিজিওলজিক্যাল কন্ডিশন যেখানে মেইনলি চারটে জিনিস একসাথে দেখা দেয়, চারটে সাইন সিমটমস বলতে পারি বা চারটে কন্ডিশন বলতে পারি একসাথে দেখা দেয়, তখন তাকে বলা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। সেই চারটে কন্ডিশন কি কি? একটা হচ্ছে প্রোটিনিউরিয়া, মানে ইউরিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট থাকবে। হাইপো অ্যালবুমিনিয়া, মানে কি অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। হাইপার লিপিডেমিয়া, মানে কি লিপিডের পরিমাণ বেড়ে যাবে। অ্যান্ড ইডিমা ফর্মেশন হবে বা ফ্লুইড অ্যাকুমুলেশন হবে। এই চারটে ডিজিজ কন্ডিশন বা এই চারটে কন্ডিশন যখন একসাথে দেখা দেবে তখন তাকে বলা হচ্ছে কি নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, এটা মেনলি কি কিডনি ডিসঅর্ডার, যেখানে কি হচ্ছে না বডি থেকে প্রচুর পরিমাণে প্রোটিন রিলিজ হচ্ছে ইউরিনের মাধ্যমে, মানে ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, যেটা কেন হয় না যখন কিডনির যে স্মল ব্লাড ভেসেলগুলো রয়েছে, যেটা মেনলি কি করে না কিডনির মধ্যে যে নেফ্রনগুলো রয়েছে, নেফ্রনের মধ্যে যে স্মল ব্লাড ভেসেলগুলো রয়েছে, যেটা মেনলি কি করে আমাদের এর ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ফিল্ট্রেট করে। মানে যখন কিডনির মধ্যে দিয়ে ফিল্ট্রেশন হয় তখন আমাদের ওই ফিল্ট্রেশনের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট, মানে ওই যে ওয়াটার বা ব্লাড বলো, যখন ফিল্ট্রেট হচ্ছে তখন কি হচ্ছে ওই ব্লাডের মধ্যে থাকা বিভিন্ন নেসেসারি প্রোডাক্টগুলো কি করে না বডি আবার রিঅ্যাবজর্ব করে নেয়। যেগুলো দরকারি সেগুলো কি করে আবার রিঅ্যাবজর্ব করে নেয়, করে যেগুলো ওয়েস্ট থাকে সেগুলো কি করে ইউরিন এবং স্টুলের মাধ্যমে পাস করে। তাহলে কোনো কারণে যদি এই কিডনির স্মল ব্লাড ভেসেলগুলোতে ড্যামেজ হয়ে যায় তখন কি করে এই ফিল্ট্রেশনটা ঠিকঠাকভাবে হয় না, তখন ওই ফিল্ট্রেশন ঠিকঠাকভাবে না হলে ওই রিঅ্যাবজর্পশনের পাওয়ারটাও কমে যায় এবং কি হয় অনেকগুলো নেসেসারি প্রোডাক্ট কি করে না ওই ওয়েস্টের সাথে কি হয় এক্সক্রিট আউট হয়ে যায় বডি থেকে। তার জন্য কি হয় না আমাদের ইউরিনে প্রোটিনের পরিমাণটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, যাকে বলা আছে কি নেফ্রোটিক সিনড্রোম। এবার এর ইটিওলজি কি? এটা মেনলি 3 রকমের ইটিওলজিক্যাল ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং কনজেনিটাল মানে আমরা কি জানি, যখন বাচ্চা জন্ম থেকেই জেনেটিক্যালি বা হেরিডিটারি যখন বাচ্চার জন্ম থেকেই এই কি করে না নেফ্রোটিক সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে তখন দেখা হচ্ছে কনজেনিটাল, মানে যেটা বাচ্চা জেনেটিক্যালি বা হেরিডিটারি হয়। আর সেকেন্ডারি মানে কি? প্রাইমারি কজগুলো হচ্ছে কি মেন কজ, যেগুলোর জন্য মেনলি হয় নেফ্রোটিক সিনড্রোমটা। আর সেকেন্ডারি কজ মানে কি হচ্ছে যেগুলো জন্য হতেও পারে আবার নাও হতে পারে, ওগুলো অতটা মেন ফ্যাক্টর নয়। মেনলি প্রাইমারি কজেসগুলো হচ্ছে মেন ফ্যাক্টর। ঠিক আছে, প্রাইমারি কজেস আন্ডারে কি কি রয়েছে? ফার্স্ট কি গ্লোমেরুলাস স্ক্লেরোসিস, মানে যে গ্লোমেরুলাস রয়েছে ওই গ্লোমেরুলাসে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এছাড়া কি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, সার্টেন ইনফেকশন যার মধ্যে এইচআইভি রয়েছে, ম্যালেরিয়া রয়েছে, হেপাটাইটিস বি অ্যান্ড সি রয়েছে, বা ডায়াবেটিস, এই সমস্ত কজেসগুলো কি হচ্ছে প্রাইমারি কজ, যার জন্য কি নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। আর সেকেন্ডারি কজ কি রয়েছে? ডায়াবেটিস রয়েছে, হার্ট ফেলিয়ার হতে পারে, অ্যাবনর্মাল কিডনি ফাংশন হতে পারে, সিস্টেমিক লাম্পাস এরিথ্রোমাটাস হতে পারে, সার্টেন মেডিকেশন হতে পারে যার মধ্যে কি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ রয়েছে, এই সার্টেন ইনফেকশনের সাইড এফেক্টে হতে পারে, বা অ্যামাইলোডোসিসের জন্য হতে পারে, ব্লাড ক্লট ইন কিডনি ভেন, মানে কিডনি ভেনে যদি কোনো ব্লাড ক্লট বা থম্বাস ফর্মেশন হয় সেক্ষেত্রে কি হতে পারে না নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। ঠিক আছে, সেকেন্ডারি কজগুলো বোঝা গেছে। নেক্সট কি প্যাথোফিজিওলজি, মানে কিভাবে এই নেফ্রোটিক সিনড্রোমটা স্টেপ বাই স্টেপ ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট কি ডিটিওলজিক্যাল ফ্যাক্টর, সেটা হতে পারে প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ বা কনজেনিটাল। মোট বিভিন্ন কজেসের জন্য কি হচ্ছে না বিভিন্ন যে গ্লোমেরুলাস ক্যাপিলারিসগুলো রয়েছে সেখানে কি ইনফ্লামেশন হচ্ছে, মানে গ্লোমেরুলাস স্ক্লেরোসিস হতে পারে বা গ্লোমেরুলাসের যে ক্যাপিলারিসগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে ইনফ্লেমেশন ক্রিয়েট হচ্ছে, যার জন্য কি হচ্ছে এটা ফুলছে, ইনফ্ল্যাট হচ্ছে এবং তার যে ফাংশনটা, তার যে ফিল্ট্রেশনের যে ফাংশনটা সেটা কি হচ্ছে অ্যাবনর্মালি হ্যাম্পার হচ্ছে। তার মানে কি গ্লোমেরুলাসের যে বেসাল মেমব্রেনের যে পারমিয়াবিলিটা সেটা অ্যাবনর্মালি ফাংশন করছে, ফিল্টারেশন করতে পারছে না ঠিকঠাক, যার ফলে কি হচ্ছে না ইউরিনের মধ্যে প্রোটিনটা রিলিজ হচ্ছে, এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে। মানে প্রোটিন তো আমাদের বডির নেসেসারি প্রোডাক্ট, তাহলে প্রোটিনটা কি হবে আবার রিঅ্যাবজর্ব হবে, কিন্তু যেহেতু এই গ্লোমেরুলাসের ক্যাপিলারিসগুলো অ্যাবনর্মালি ইনফ্লামেশন হচ্ছে বা পারমিয়াবিলিটি বা ফিল্ট্রেশন পাওয়ারটা রিডিউস হয়ে যাচ্ছে, তার জন্য কি রিঅ্যাবজর্পশন করতে পারছে না, তার ফলে কি ইউরিনের মধ্যে প্রোটিনটা প্রেজেন্ট হচ্ছে, মানে ইউরিনের মধ্য দিয়ে প্রোটিনটা কি হচ্ছে বডি থেকে বেরিয়ে যাচ্ছে, যাকে কি বলা আছে প্রোটিন ইউরিয়া। ঠিক আছে, এবার যখন ইউরিনের মধ্যে থেকে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, এই প্রোটিনটা কমে যাওয়ার জন্য কি হচ্ছে না বডিতে অ্যালবুমিনের পরিমাণটাও কমে যাচ্ছে, বডিতে কি ডিক্রিজ সিরাম অ্যালবুমিন লেভেল। তাহলে প্রোটিন বেরিয়ে যাচ্ছে তার ফলে কি অ্যালবুমিনের পরিমাণটা কমবে, যাকেই বলা আছে কি হাইপো অ্যালবুমিনিয়াম।
ঠিক আছে, যখনই বডিতে অ্যালবুমিনের পরিমাণ কমে যাচ্ছে তাহলে বডি কি করতে চাইছে, বডি চাইছে যে প্রোটিনের পরিমাণটা আমাদের বডিতে ঠিক থাকুক এবং অ্যালবুমিনের পরিমাণটাও ঠিক থাকুক। ওটা তো আমার গ্লোমেরুলাসের ফিল্ট্রেশনের পাওয়ারটা ঠিকঠাক চলে যাওয়ার জন্য কি হচ্ছে, বডি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য কি হয় না, বডি ওই যে খামতিটাকে কি করতে পূরণ করতে চায়, তার জন্য কি করে না, লিভার লাইপোপ্রোটিনটাকে সিনথেসিস করে, মানে ট্রাইস্যাকারাইডগুলোকে ব্রেকডাউন করে লাইপোপ্রোটিনটাকে সিনথেসিস করে, যার ফলে কি আমাদের বডিতে প্রোটিনের পরিমাণটা ঠিক থাকে। যার ফলে কি হয়, প্রোটিনের পরিমাণ তো ঠিক হয়, কিন্তু তার সাথে সাথে কি হয়, লিপিডের পরিমাণটাও বডিতে বেড়ে যায়, যার ফলে কি হয়, হাইপার লিপিডেমিয়া দেখা দেয়। ঠিক আছে, বডিতে লিপিডের পরিমাণ বেড়ে গেল এবং কি অ্যালবুমিনের পরিমাণটা কমে যাচ্ছে। যেহেতু বডিতে অ্যালবুমিনের পরিমাণটা কমে যাচ্ছে, তার জন্য কি হয়, ব্লাড ভেসেলের যে প্রেশার সেটাও কমে যায়। অ্যালবুমিনের পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে ব্লাড ভেসেলের প্রেশারটাও কমে যাচ্ছে। ব্লাড ভেসেলের প্রেশার কমে যাওয়ার জন্য কি হচ্ছে না, ব্লাড ভেসেলের প্রেশার কম, এই ব্লাড ভেসেলের ভেতরে প্রেশার কম, কিন্তু সেলের ভেতরে প্রেশারটা বেশি। সেলের ভেতরে প্রেশার বেশি, তার তুলনায় ব্লাড ভেসেলের মধ্যে প্রেশার কম, তাহলে কি হবে, এই সেলের ভেতরে যে ফ্লুইড আছে সেটা কি হবে, সেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তার মানে কি ইন্ট্রাসেলুলার স্পেস থেকে ফ্লুইড বেরিয়ে এক্সট্রা সেলুলার স্পেসে চলে আসছে, যার ফলে কি হচ্ছে না, ইডিমা ফর্মেশন হচ্ছে বা ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। ঠিক আছে, আমরা নেফ্রোটিক সিন্ড্রোমে মিলে 4টে টাইপের কন্ডিশন হয় জেনেছি। তার মধ্যে দেখো প্রোটিনিউরিয়া দেখা দিল, হাইপোর অ্যালুমিয়া দেখা দিল, হাইপার লিপিডিমিয়া দেখা দিল এবং ইডিমা দেখা দিল। তাহলে কি এই 4টে কন্ডিশন প্রেজেন্ট হয়ে গেল, মানে কি নেফ্রোটিক সিন্ড্রোম তৈরি হয়ে গেল, নেফ্রোটিক সিন্ড্রোম অকার হয়ে গেল। ঠিক আছে, প্যাথোফিজিওলজিটা বোঝা গেছে। নেক্সট কি, এর ক্লিনিক্যাল ফিচার্স, মানে কোনো পার্সনের নেফ্রোটিক সিন্ড্রোম হয়েছে তো তার ক্ষেত্রে কি কি সাইন সিমটমস দেখা দেবে। অলরেডি ডেফিনেশনে 4টে সাইন সিমটমস বলা হয়েছে, তো সেই 4টে সাইন সিমটম ফার্স্ট দেখা দেবে কি, প্রোটিনিউরিয়া, হাইপারলিপিডিমিয়া, হাইপোঅ্যালবুমিনিয়া, প্রিটিং ইডিমা বা ইডিমা ফর্মেশন হবে। এছাড়া কি হবে, লস অফ অ্যাপিটাইট, মানে খাওয়ার ইচ্ছে চলে যাবে। পাফি আইস, মানে যেহেতু ইডিমা ফর্মেশন হচ্ছে তাহলে গোটা গা হাত পা ফুলবে, চোখও ফুলবে, সেটাকে বলা যায় কি পাফি আইস। হাইপার টেনশন, বডিতে ফ্লুইডের পরিমাণটা বাড়ছে, তার ফলে কি প্রেশারটাও বাড়বে, হাইপার টেনশন, ওয়েট গেন হতে পারে, অ্যাসাইটিস হতে পারে, অ্যানোরেক্সিয়া নার্ভাস হতে পারে, খিদে অনিচ্ছা, টায়ার্ডনেস হতে পারে এবং ফোমি ইউরিন হতে পারে, ইউরিনে একটা ফেনা ফেনা ভাব হতে পারে, ফোমি ইউরিন হতে পারে। ঠিক আছে, এইগুলো সমস্ত সাইন সিমটমসগুলো দেখা দেবে। নেক্সট কি, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, আমি কি কি টেস্ট করব। তাহলে ফার্স্ট কি করতে হবে না, আমাকে পেশেন্টের প্রপারভাবে হিস্ট্রি টেকিং করতে হবে, যে কোন কারণের জন্য তার মেইনলি এই নেফ্রোটিক সিন্ড্রোমটা হচ্ছে এবং তার ক্ষেত্রে কি কি সাইন সিমটমস দেখা দিচ্ছে। তাহলে আমাকে প্রপারভাবে প্রথমে হিস্ট্রি টেকিং করতে হবে। নেক্সট কি, ফিজিক্যাল এক্সামিনেশন করব, ল্যাবরেটরি ফাইন্ডিংস করবো। তার মধ্যে মেইনলি আমাকে কোথায় ফোকাস করতে হবে না, অ্যালবুমিন, কোলেস্টেরল, লিপিডের এই সমস্ত জায়গাগুলোকে আমরা চেক করবো যে এর পরিমাণটা কতটা বাড়ছে বা কতটা কমছে, সেটা আমাকে চেক করতে হবে। এছাড়া আমরা কি করতে পারি, নিডিল বায়োপসি অফ দ্য কিডনিতে নিডিল বায়োপসি, যে কিডনির কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা চেক করার জন্য। এছাড়া আমি ইউরিন অ্যানালাইসিস করতে পারি, 24 আওয়ার্স ধরে আমি কি ইউরিনটাকে আমাকে চেক করতে হবে যে প্রোটিন ইউরিয়া কতটা হচ্ছে, কালারটা কেমন আসছে সেটা চেক করার জন্য। এছাড়া আমি এক্স রে করতে পারি কি, কিডনি, ইউরেথ্রার এবং ব্লাডার, 3টে জায়গায় আমাকে এক্স রে করতে হবে। এছাড়া আমি রেনাল আল্ট্রাসাউন্ড করতে পারি। এই সমস্ত টেস্টগুলো করে আমাকে কনফার্ম হতে হবে যে নেফ্রোটিক সিন্ড্রোমই আমার দেখা দিচ্ছে কিনা। ঠিক আছে, কনফার্মেশন পেয়ে গেলাম এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে। এবার আমাকে কি করতে হবে না, ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্টে কি, ফার্স্ট আমাকে মেডিকেল ম্যানেজমেন্ট, এক্ষেত্রে তেমন কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার হয় না, মেডিকেল ম্যানেজমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে কি আমাকে, মানে যে 4টে সাইন সিমটমস দেখা দিচ্ছে বা ক্লিনিক্যাল ফিচার্সের উপর বেস করে আমাকে কি করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। তো যেহেতু ইডিমা দেখা দিচ্ছে তাহলে আমাকে ইডিমাটা আগে রিলিজ করতে হবে, সেজন্য কি কি ডাইউরেটিক দেবো। ডাইউরেটিকের মধ্যে কি ফ্রুসেমাইড প্রোভাইড করতে পারি ইডিমাটাকে কমানোর জন্য। যেহেতু হাইপার টেনশন হচ্ছে পেশেন্টের, প্রেশার বেড়ে যাচ্ছে, তাহলে কি প্রেশারটাকে আমাকে কন্ট্রোল করার জন্য কি করতে পারে না, এসি ইনহিবিটর প্রোভাইড করতে পারি বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারও প্রোভাইড করতে পারি। এছাড়া যেহেতু প্রোটিনিউরিয়া দেখা দিচ্ছে সেজন্য আমি কি প্রেডনিসন প্রোভাইড করতে পারি, এটা একটা কি প্রোটিনিউরিয়া কমানোর মেডিসিন, প্রোটিনিউরিয়াটাকে আমাকে কমাতে সাহায্য করবে। যে এবং লো সোডিয়াম ডায়েট প্রোভাইড করতে হবে, যেহেতু ওই কিডনির বিভিন্ন ভেসেলগুলো বা ভেনগুলোতে কি হচ্ছে না, থম্বাস ফর্মেশন হচ্ছে বা ক্লট ফর্মেশন হচ্ছে, তাহলে ওই ক্লটটাকে রিলিজ করার জন্য আমাকে কি করতে হবে না, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি প্রোভাইড করতে হবে বা ইমিউনো সাপ্রেশন ড্রাগও প্রোভাইড করতে পারি। এই সমস্ত মেডিসিনগুলো আমাকে প্রোভাইড করবো। সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার হয় না। এবার কি, নার্সিং ম্যানেজমেন্ট আমাকে কি করতে হবে, প্রপারভাবে আমাকে প্রতিদিন হিস্ট্রি টেকিং করতে হবে, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে, ডায়েট রিলেটেড আমাকে এই হেলথ স্টক প্রোভাইড করতে হবে যাতে লো সোডিয়াম ডায়েট ইনটেক করে, ফ্যাট যাতে কম খায়, ফ্লুইড যাতে রেস্ট্রিকশন করে, যেহেতু ইডিমা ফর্মেশন হয়েছে আরও বেশি ফ্লুইড ইনটেক করলে কি আরও ইডিমা ফর্মেশন হবে, তাহলে কি ফ্লুইড যাতে ইনটেকটা কম করে সেটা আমাকে নিয়ে হেলথ স্টক প্রোভাইড করতে হবে।
আমাকে কিছু টাইম অন্তর অন্তর ভাইটাল সাইন চেক করতে হবে, প্রেশারটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা চেক করার জন্য। তারপর আমাকে পেশেন্টের যেহেতু একটা ফেস রিলেটেড প্রবলেম হতে পারে, ইউরিন রিলেটেড প্রবলেম হতে পারে, সেখানে আমাকে পেশেন্টকে এডুকেটেড প্রোভাইড করতে হবে, মেডিসিন প্রপার টাইমে প্রোভাইড করতে হবে। এই সমস্ত নার্সিং অ্যাকশনগুলো আমাকে নিতে হবে। এবার কি কেয়ার প্ল্যান, কেয়ার প্ল্যান আমি কি প্রোভাইড করতে পারি? পেশেন্টের যেহেতু পেশেন্টের খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে, তার কি ইমব্যালেন্স নিউট্রিশন হতে পারে, তার স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, সেটা নিয়ে আমাকে দেখতে পারি। তারপর কি ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, সেটা নিয়ে আমি করতে পারি। একটা ফাফি আইস বা ফেসের একটা অল্টারেশন হচ্ছে, ফেসের মানে স্ট্রাকচারের একটা অল্টারেশন হচ্ছে, সেটা আমাকে নিয়ে বিভিন্ন এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাকে কি করতে হবে? কেয়ার প্ল্যান লিখতে হবে। তারপর রেনাল সিস্টেমে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে, সেটা নিয়ে আমি কেয়ার প্ল্যান প্রোভাইড করতে পারি। তো এই সমস্ত কেয়ার প্ল্যানগুলো আমাকে নার্সিং ম্যানেজমেন্টের আন্ডারে দিতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? কমপ্লিকেশন, মানে নেফ্রোটিক সিন্ড্রোমের জন্য কি কি প্রবলেম পরবর্তীকালে হতে পারে। ইনফেকশন হতে পারে ওই সমস্ত জায়গায়, বা কিডনি বা ইউরেথ্রা ব্লাডারে, থ্রম্বো এম্বোলিজম হতে পারে, পালমোনারি এম্বোলি হতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, এরিথ্রোস্ক্লেরোসিস হতে পারে। এই সমস্ত কমপ্লিকেশনগুলো দেখা দিতে পারে। ঠিক আছে, আর লাস্ট কি? হেলথটা প্রোভাইড করতে হবে, যাতে লো সোডিয়াম ডায়েট ইনটেক করে, ফ্যাট জাতীয় খাবার যাতে কম খায়। তারপর হচ্ছে যে আমাকে যাতে প্ল্যান্ট সোর্স থেকে, মানে উদ্ভিজ যে প্রোটিন খাবারগুলো সেগুলো যাতে ইনটেক করে। তারপর আমাকে আরও একটা হেলথ স্টক প্রোভাইড করতে হবে, কি? যাতে লিকুইড ডায়েট, যাতে লিকুইডের পরিমাণটা কম থাকে, লিকুইডের অ্যামাউন্টটা কম থাকে, সেটা যাতে আমাকে হেলথ স্টক প্রোভাইড করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এটাই ছিল তোমার টোটাল নেফ্রোটিক সিন্ড্রোম। ঠিক আছে, বোঝা গেছে?